আজকে কথা বলবো হাইপারটেনশন বা ব্লাড প্রেশার জনিত চোখের রোগ। ব্লাড প্রেশার বলতে আমরা শরীরের উক্ত রক্তচাপকে বুঝি। সাধারণত প্রেশার 120/80 থাকলে আমরা স্বাভাবিক প্রেশার বলি। যখন এই প্রেশার 120/80 চেয়ে বেড়ে যায় তখন আমরা তাকে হাইপারটেনশন বা উক্ত রক্তচাপের সমস্যা বলি। উক্ত রক্তচাপের চিকিৎসা হলো যে ওষুধ খেয়ে বা অন্য কোনো শারীরিক ব্যায়াম বা জীবনযাত্রাকে পরিবর্তন করে প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই ব্লাড প্রেশার শরীরে প্রধান প্রধান যে অঙ্গ সেগুলো অনেক ক্ষতি করে। যেমন ব্লাড প্রেশার শরীরে যে মস্তিষ্ক ব্রেনের উপরে প্রভাব ফেলে ব্রেনে স্ট্রোক তৈরি করে। অনেক সময় স্ট্রোক কারণে মানুষ হঠাৎ করে মারা যেতে পারে, যেটাকে আমরা সেরেব্রাসভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে থাকি। এছাড়া এটা কিডনির উপর এফেক্ট করে, কিডনিতে হাইপারটেনশন নেফ্রোপ্যাথি করে থাকে। এছাড়া এটা হার্টের উপর এফেক্ট করে, হার্টে মাইকোর্ড ইনফেকশন বা হার্ট ফেলিওর বা হঠাৎ বুকে ব্যথা জনিত যে রোগ মাইকোর্ড ইনফেকশন বা হার্ট ফেলিওর বলে থাকি আমরা, সেটাও হাইপারটেনশনের কারণে হয়ে থাকে। এবং সবচেয়ে বেশি যেটা হয় হাইপারটেনশনে, এটা চোখের উপরেও ইফেক্ট করে। বিশেষ করে চোখের যে রেটিনা আছে, রেটিনাতেও অনেক রক্তনালী থাকে, সেখানে রক্তনালীর উপরেও হাইপারটেনশন ইফেক্ট আছে। দীর্ঘদিন যদি কারো হাইপারটেনশন অনিয়ন্ত্রিত থাকে, অনেক বেশি থাকে, ঠিকমতো ওষুধ সেবন না করে, কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে রেটিনার যে রক্তনালীগুলো আছে, এগুলো রক্তনালীগুলো বিশেষ করে যে ধমনীগুলো আছে, এগুলো আস্তে শুরু হতে থাকে। একসময় এগুলো ভিতরে চর্বি জমে, একসময় রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, অনেক সময় সাদা হয়ে যায়। যখন এই জিনিসগুলো পরিবর্তন আস্তে হয়ে থাকে, সেটাকে আমরা হাইপারটেনশন রেটিনোপ্যাথি বলে থাকি। এবং অনেক সময় দেখা যায় হঠাৎ অনেক বেশি হাইপারটেনশন বা প্রেশার বেড়ে গেলে তখন এটা মেলিগন্যান্ট হাইপারটেনশন বলি আমরা। তখন এই চোখের যে রেটিনা যে নার্ভ বা অপটিক নার্ভটা অনেক ফুলে যায় এবং একসময় দেখা যায় পেশেন্টের দৃষ্টি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এছাড়া এই হাইপারটেনশনের কারণে চোখের রেটিনের যে শিরাগুলো আছে, যেটাকে আমরা ভেইন বলে থাকি, ভেইনগুলো অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে যেতে পারে। এই হাইপারটেনশনের ধমনীর উপর যে এফেক্টটা পড়ে, সেটা হলো অনেক সময় দেখা যায় যে হাইপারটেনশনের কারণে শরীরের রক্তের নালীগুলো যেগুলো সেগুলো পরিবর্তন, অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বি জমে এগুলো শুরু হয়ে যায়। একসময় হঠাৎ দেখা যায় চোখের রেটিনার যে সবচেয়ে প্রধান রক্তনালী সেন্ট্রাল রেটিনা আর্টারি, সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তখন পেশেন্ট হঠাৎ করে বলে যে আমি তো গতকাল খুব ভালো দেখতেছিলাম, হঠাৎ ঘুমতে করে দেখি আমি একেবারেই চোখে দেখি না, শুধু একটু আলো বুঝি অথবা একটু আলো বুঝি না। তখন বুঝতে হয়ে যায় চোখের এটা তার রক্তনালী যে ধমনী রয়েছে সেগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। সেটাকে আমরা অনেক সময় চোখের স্ট্রোক বলে থাকি আমরা। এই অবস্থায় যদি পেশেন্ট 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে, তখন আমরা কিছু ট্রিটমেন্ট নিয়ে থাকি। তখন দেখা যায় ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে হাইপারটেনশন ট্রিটমেন্ট নিয়ন্ত্রণ করলে চোখের দৃষ্টি আস্তে আস্তে কিছুটা ফেরত আসে। কিন্তু পেশেন্ট যদি অনেক পরে আমাদের কাছে আসে, যে 2 দিন 3 দিন বা 7 দিন পরে, এর বেশি সময় পরে আসে, তখন দেখা যায় চিকিৎসা করেও আমরা এই রক্তনালী বন্ধ হয়ে গেলে আর দৃষ্টি ফেরত আনতে পারি না। আরেকটা যেটা ঘটনা ঘটে, যে তার দীর্ঘদিন কারো হাইপারটেনশন থাকে, চোখের রেটিনার যে শিরাগুলো আছে, যেগুলো আমরা ভেইন বলে থাকি, ভেইনগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন সিআরভিও বা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা বিআরভিও বলে থাকি। যদি ব্রাঞ্চের কোনো একটা শাখা প্রশাখা যদি রক্তর যে শিরাগুলো আছে বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বলে থাকি। সেক্ষেত্রে চোখের রেটিনার একটা অংশে রক্তক্ষরণ হয় এবং রেটিনার ঠিক মাঝখানে এগুলোতে পানি জমে, তখন পেশেন্টের দৃষ্টি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন যদি সময় মতো আমাদের আসে, তখন আমরা বিভিন্ন প্রকার অ্যান্টিভিজিভ ইনজেকশন বা কখনো লেজার করেই আমরা এই পেশেন্টের দৃষ্টি আমরা রক্ষা করতে পারি। যদি বেশি রক্তক্ষরণ হয়, পুরো রেটিনার জুড়ে রক্তক্ষরণ হয় এবং সেন্ট্রাল রেটিনা আর্টারি যেটা আসে বন্ধ হয়ে, সেটাকে আমরা সিআরভিও বা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন বলি। তখন পুরো রেটিনায় এরকম রক্ত দিয়ে পুরো ভরে যায়, একদম লাল হয়ে যায় এবং তার রেটিনার মাঝখানে মেকুলা যে সেখানেও রক্তক্ষরণ হয় এবং পানি জমে। সেক্ষেত্রে আমরা অ্যান্টিভিজিএফ যেমন লুসেন্টিস, বেবিসমো, অ্যাভাস্টিন, আইলাইন ইনজেকশন দিয়ে আমরা পেশেন্টের এই রক্তক্ষরণ কমাইতে পারি এবং পানি দূর করতে পারি। সেক্ষেত্রে আস্তে আস্তে পেশেন্টের দৃষ্টি ফেরত আসে। কিন্তু সমস্যা হলো এই যে ইনজেকশনগুলো অনেক দামি এবং অনেকগুলো ডোজ লাগে, কমপক্ষে 3টা থেকে বা অনেক সময় বেশিও লাগতে পারে এই রক্তক্ষরণ এবং পানিকে দূর করার জন্য। এই জন্য এই রক্তক্ষরণ যাতে না হয়, সেক্ষেত্রে হাইপারটেনশনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা, অ্যাড্রেস করা এবং মেডিসিন বা কার্ডিওলজির শরণাপন্ন হওয়া। অনেক সময় দেখা যায় এই রক্তক্ষরণের পরে ভেইন অক্লুশনের রক্তক্ষরণ অনেক বেশি রক্তক্ষরণ হয়ে যায় এবং পুরো রেটিনার জুড়ে, রেটিনার যে ভিট্রাস ক্যাভিটি আছে, ভিট্রাস ক্যাভিটি যদি পুরো রক্তক্ষরণ ভরে যায়, তখন আমরা প্রথমে ইনজেকশন দিয়ে আমরা রক্তক্ষরণকে দূর করার চেষ্টা করি। কিন্তু অনেক বেশি রক্তক্ষরণ এবং রক্তক্ষরণ যদি অনেক দিন পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয়, যেটা আমরা ভিক্টোটমি সার্জারি বলি। সার্জারি করে আমরা ভিতরে রক্তক্ষরণকে আমরা দূর করি। অনেক সময় যদি আর্লি স্টেজ আমাদের আসে, সার্জারির ফল অনেক ভালো হয়। কিন্তু পেশেন্ট যদি দেরিতে আসে, যেমন রক্তক্ষরণ হয় এবং সেই রক্তনালী শুকিয়ে যায়, সেক্ষেত্রে সার্জারি করেও ভালো দৃষ্টি আসতে পারে না। সুতরাং
যাদের হাইপারটেনশন আসে এবং যাদের শরীরে রক্তে চর্বির পরিমাণ বেশি, যারা ধূমপান করেন, যারা নিয়মিত হাঁটেন না, যাদের লাইফস্টাইল স্ট্রেসফুল লাইফস্টাইল, তাদের জন্য হাইপারটেনশন একটা ঝুঁকিপূর্ণ রোগ। এবং কখন হাইপারটেনশন ধরা পড়লে এবং অবশ্যই একজন মেডিসিন বা কার্ডিওলজিস্টের সাথে সাথে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যে তার রেটিনায় হাইপারটেনশন, দীর্ঘস্থায়ী হাইপারটেনশনের কারণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বা ভবিষ্যতে হাইপারটেনশনের কারণে রেটিনায় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কোনো সমস্যা লক্ষণ আছে কিনা বা ভবিষ্যতে হতে পারে কিনা, এই জন্য একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ।